চীন এমন একটি দেশ যেখানে চীনা কমিউনিস্ট পার্টি ১৪০ কোটি নাগরিকের ভাগ্য নিয়ন্ত্রণ করে। আর এই কমিউনিস্ট পার্টির নেতা হচ্ছেন শি জিনপিং। মাও সেতুং এরপর চীনের সবচেয়ে ক্ষমতাধর নেতা শি জিনপিংকে বলা হয়ে থাকে, যিনি দেশের রাজনীতি, সেনাবাহিনী এবং অর্থনীতিকে নিজের হাতে গড়ে তুলেছেন। কিন্তু এই অপ্রতিরোধী ক্ষমতার পথ কতটা জটিল, কতটা গোপনীয় এবং কতটা নির্মম তা আমরা আজকের ভিডিওতে জানব। ১৯৫৩ সালের ১৫ জুন বেইজিং এর এক অভিজাত পরিবারে জন্ম নেন শি জিনপিং। তার বাবা শি জং জুন ছিলেন চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। মাও সেতুং এর ঘনিষ্ঠ সঙ্গী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। শৈশবে শি জিনপিং লাক্সারি জীবনযাপন করেন, সেরা স্কুলে পড়াশোনা করেন। কিন্তু ভাগ্যের পরিবর্তন আসে ১৯৬২ সালে। তার বাবা শি জং জুনকে মাও সেতুং এর বিরুদ্ধে ডানপন্থী হওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়, তাকে কারাগারে বন্দী করে রাখা হয়। এরপর ১৯৬৬ সালে চীনা সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়। ১৩ বছর বয়সে শি জিনপিংকে পাঠানো হয় শানসি প্রদেশের এক দুর্গম গ্রামে, যেখানে তিনি ৭ বছর কাঠ কাটেন, গরু চড়ান, মাটি খুঁড়ে ফসল ফলান। লাইলু গ্রামের কৃষকরা তাকে মাটির ছেলে বলে ডাকত। ওই সময় শি জিনপিং পার্টির সদস্য পদের জন্য ১০ বার আবেদন করেন, কিন্তু তা বারবার প্রত্যাখ্যান করা হয়। সর্বশেষ শি জিনপিং ১৯৭৪ সালে পার্টির সদস্যপদ লাভ করেন। খুব দ্রুত শি জিনপিং মাও সেতুং এর সংস্পর্শে আসেন। ১৯৭৯ সালে পার্টিতে যোগ দিয়ে শি জিনপিং এর কর্মজীবন শুরু হয় হেইলিংজিয়াং প্রদেশের সামরিক ইঞ্জিনিয়ারিং কলেজে। কিন্তু তার প্রকৃত রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৮২ সালে শেনজেনে উপজেলা প্রধান হিসাবে। শেনজেন তখন ছিল চীনের অর্থনৈতিক সংস্কারের প্রতীক, যেখানে তিনি কঠোর শৃঙ্খলা এবং অর্থনৈতিক উন্নয়নের ভারসাম্য দেখান, দুর্নীতি দমন করেন। ১৯৮৫ সালে সিয়ান প্রদেশের জেলা প্রধান, তারপর ১৯৯০ সালে ফুজিয়ান প্রদেশের উপগভর্নর হন। ফুজিয়ান প্রদেশে ১৭ বছর কাটিয়ে তিনি প্রদেশের গভর্নর এবং পার্টির সেক্রেটারি পদ লাভ করেন। এখান থেকেই তাইওয়ানের সাথে বাণিজ্যিক সম্পর্ক মজবুত করেন, যা তার কৌশলগত দক্ষতা প্রমাণ করে। ফুজিয়ানে তিনি বেসরকারি উদ্যোক্তাদের সমর্থন করেন, যা চীনের অর্থনৈতিক মডেলের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। ২০০২ সালে জেজিয়াং প্রদেশের পার্টি সেক্রেটারি হিসাবে অর্থনৈতিক বিস্ফোরণ ঘটান। জেজিয়াং এর জিডিপি দ্বিগুণ হয়, রপ্তানি বাড়ে। এই সাফল্য তাকে জাতীয় পর্যায়ে তুলে আনে। ২০০৭ সালে সাংহাইয়ে সংক্ষিপ্ত পার্টি সেক্রেটারি হিসাবে তার নির্ভরযোগ্যতা প্রমাণিত হয়। একই বছর ১৭তম জাতীয় কংগ্রেস পলিট ব্যুরোর স্থানীয় কমিটির সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকের সময় বেইজিং এর পার্টি সেক্রেটারি এবং ভাইস প্রেসিডেন্টে নির্বাচিত হন। চীনের রাজনৈতিক ব্যবস্থা বুঝতে হলে জেনারেল সেক্রেটারি পদের গুরুত্ব জানতে হবে। প্রতি বছর জাতীয় কংগ্রেসে ২৩০০ প্রতিনিধি কেন্দ্রীয় কমিটি ২০০ জন সদস্য নির্বাচন করে। এই কমিটি পলিট ব্যুরো ২৫ জন এবং তার স্ট্যান্ডিং কমিটি ৭ জন গঠন করে। স্ট্যান্ডিং কমিটির নেতাই জেনারেল সেক্রেটারি, যিনি প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হন। এই ৩ পদের ক্ষমতা একই ব্যক্তির হাতে থাকে। ২০১২ সালে ১৮তম কংগ্রেস হু জিনতাও এর উত্তরসূরি হিসাবে শি জিনপিং নির্বাচিত হন। ২০১৩ সালের ১৪ মার্চ জাতীয় কংগ্রেসে ২৯৫২ এক ভোটে প্রেসিডেন্টে নির্বাচিত হন শি জিনপিং। এতে আনুষ্ঠানিকভাবে প্রকৃত ক্ষমতা পার্টির হাতে চলে যায়। চীনের সংবিধানে ১৯৮২ সাল থেকে প্রেসিডেন্টের ২ মেয়াদের ১০ বছরের সীমা ছিল, যা ডেং শিয়াওপিং এর সংস্কারের অংশ। কিন্তু শি জিনপিং এই বাধা অতিক্রম করেন ২০১৮ সালের ১১ মার্চ জাতীয় কংগ্রেসে ২৯৫৮ ভোটে ২৯ নং অনুচ্ছেদ সংশোধন করে মেয়াদের সীমা তুলে নেন শি জিনপিং। এখন আজীবন শাসন সম্ভব। এই সিদ্ধান্ত পশ্চিমা মিডিয়ায় চীনের গণতন্ত্রের মৃত্যু বলে আখ্যায়িত করে। ২০২২ সালে ২০তম জাতীয় কংগ্রেসে তৃতীয় মেয়াদ নিশ্চিত হয়।